আজ 7 দিন হয়ে গেছে, শুভ্রর দেখা নেই। আফরিন বেগম আরাব চৌধুরী অনেকবার খোঁজ করেছেন, কিন্তু ফলাফল শূন্য। রোদও কেমন চুপচাপ হয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, ঠিকমতো ঘুমাচ্ছে না। এখন সময় বিকেল 4টা। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। পিছনে কেউ কাঁধে হাত রাখতে পিছন ফিরে তাকায় রোদ। রুহি হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোদ মলিন হাসি, রুহিকে ইশারা করে পাশে বসতে বলে। রুহি রোদের পাশে বসে গম্ভীর কণ্ঠে বলে, আর কতদিন চলবে এরকম? মানে? রুহি এবার একটু রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই যে দেবদাসী হয়ে বসে আছিস, ঠিক মতো খাচ্ছিস না, ঠিক মতো ঘুমাচ্ছিস না। আচ্ছা রোদ, তোরা দুইজন চাস কি বলতো? দুইজনে দুই প্রান্তে বসে কষ্ট পাচ্ছিস, কিন্তু রাগ অভিমান ভুলে কেউ কারো কাছে যাচ্ছিস না। এইভাবে আর কতদিন বলবি আমায়? রোদ কিছু বলে না, মাথা নিচু করে নীরবে এক ফোঁটা চোখের পানি ফেলে। রুহি রোদের মুখ তুলে ধরে নিজের দিকে ঘুরায়, তারপর বলে, আচ্ছা তুই কি চাস? তোর আর ভাইয়ের সুন্দর একটা সংসার হোক, এত ঝগড়া ঝামেলা মান অভিমান ভুলে নতুন করে সব শুরু করতে, আমাকে ফুপি আর আব্বু আম্মুকে দাদা দাদি বানাতে? ভাই, তোরা এসব করবি কেন? তোদের বয়সী দম্পতি, 4-5টা বাচ্চা, আর এখন এখানেই তোরা একজন আরেকজনের উপর রাগ করে বসেছিস। আমার ভাইটা হয়েছে যেমন, ভাবিটাও ঠিক তেমন। রুই বসা থেকে উঠে দাঁড়ায়, চলে যেতে নিয়ে আবার থেমে যায়। রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই আমার ভাইয়ের বউ না শুধু, আমার বন্ধু, বোন। তাই তোকে একটা কথাও বলি রোদ, শোন। সময় থাকতে সব কিছু ঠিক করে নে রোদ। শেষ বয়সে এসে যেন আফসোস নিয়ে বাঁচতে না হয়। ভালোবাসায় ইগো থাকতে লাভ নেই। রাগ জেদ ইগো ফেলে দিয়ে এক হয়ে যা। রুহি কথাগুলো বলে আর দাঁড়ায় না, রুম থেকে বেরিয়ে যায়। রোদ মাথা নিচু করে রোদের বলা, রুহির বলা কথাগুলো ভাবছে। রুহি তো ভুল কিছু বলেনি, এইভাবে আর কতদিন? সব কিছু তো শেষ হয়ে আছে। রোদ বসা থেকে উঠে দাঁড়ায়, চারদিকে অন্ধকার হয়ে আছে। এর মাঝে মাগরিব আজানের ধ্বনি ভেসে আসে। রোদ ওড়না ঠিক করে, মাথায় ভালো করে কাপড় দেয়, ব্যালকনি থেকে নিজের রুমে আসে, ওয়াশরুমে ঢুকে উজু করে দাঁড়ায়। নামাজ শেষ করে মোনাজাত ধরে। রোদের গলা কেঁপে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, আমি আপনার এক অধম বান্দা। আমি বড্ড ক্লান্ত, আর পাচ্ছি না। এইবার আমাকে এসব ঝামেলা থেকে নিত্রাণ দিন। রোদ ফুঁপিয়ে ওঠে, দুই চোখের পানিতে ওড়না ভিজে যাচ্ছে। আর কতটা ধৈর্য ধরলে সুখের দেখা পাবো? আর কত পরীক্ষা দিতে হবে? আমি যে বড্ড ক্লান্ত। নিজের প্রিয় সব কিছু হারিয়ে অনেক আগে নিঃস্ব হয়ে আছি। নিজের বেঁচে থাকার একমাত্র কারণকে দূরে সরিয়ে দিয়েন না, সইতে পারবো না। রাত প্রায় 11টার কাছাকাছি। অয়ন নিজের রুমে ঢুকতে কিছুটা অবাক হয়ে যায়। রুম অন্ধকার। অয়ন রুমে ঢুকতে রুমের আলো জ্বলে ওঠে। অয়ন রুমের চারদিকে তাকিয়ে কিছুটা অবাক হয়। লাল বেলুন রঙের ক্যান্ডেল দিয়ে পুরো রুম খুব সুন্দর করে সাজানো। ফ্লোরে লাভ সেটের বেলুনগুলো পড়ে আছে। অয়ন সামনে এগোতে গোলাপের পাপড়ি পড়ে অয়নের গায়ে। না চাইতে অয়নের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কিছু সামনে যেতে দেখে এক রমণী পিছনে দাঁড়িয়েছে, কালো শাড়ি পরনে, তবে পিছন ফিরে দাঁড়িয়ে থাকার জন্য বোঝা যাচ্ছে না। অয়ন কৌতূহলবশত বলে ওঠে, কে? জুই আস্তে করে সামনে ফিরে কয়েক সেকেন্ডের জন্য অয়নের দৃষ্টি আটকে যায়। কালো শাড়ির সাথে অর্নামেন্টস, চোখে কাজল, সাথে হালকা মেকআপ, কোমর অবধি চুলগুলো খোলা। বাইরে বাতাসে হালকা দোল খাচ্ছে চুলগুলো। হাতে ভেজা গোলাপের বুকে বুকে মুখে মিষ্টি হাসি। অয়নের এমন দৃষ্টিতে অস্বস্তি বোধ করে জুই। তারপর সাহস নিয়ে অয়নের সামনে এসে হাঁটু গেড়ে বসে। অয়নের এবার হুঁশ ফিরে। আই লাভ ইউ মিস্টার পচা আলু। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। অয়ন 2 কদম পিছিয়ে যায়। জুই পুনরায় বলে ওঠে, আমাকে একটু ভালোবাসবেন অয়ন ভাই? একটু ভালোবাসলে হবে প্লিজ। অয়ন গম্ভীর কণ্ঠে বলে, যেটা কোনোদিন পাওয়া পাওয়া নয়, সেটা আমার কাছে চেয়ে লাভ নেই। জুঁইয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। জুঁই অয়নের পা জাপটে ধরে বলে, আমার আপনাকে ভালোবাসতে হবে না, শুধু দিন শেষে আপনার বুকে একটু ঠাঁই দিন অয়ন ভাই, প্লিজ। আমাকে আপনি দূরে, আমি আর এইভাবে থাকতে পারছি না, প্লিজ আমাকে একটু দয়া করুন।
হাত জোর করে পায়ে ধরে ভিক্ষা পাওয়া যায়, কিন্তু ভালোবাসা না। অয়ন জুঁইকে নিজের পা ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন যেতে জুঁই শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে আবার বলে ওঠে, শালা আমার কপালটাই খারাপ। এই কপালে ভালোবাসা সুখ আল্লাহ রাখেনি। রাত প্রায় 12টার কাছে গেছে। রুহি তাড়াহুড়ো করে রোদের রুমে ঢুকে রোদ বিছানার উপর বসে বই পড়ছে। রুহিকে দেখে রোদ বলে ওঠে, কী হয়েছে, কিছু বলবি? রোদ, ভাইয়া। রোদ বিছানা থেকে উঠে যায়, তারপর বলে, কী হয়েছে, ভালোভাবে বলবি? রোদ, ভাইয়ের অ্যাক্সিডেন্ট করেছে, 3 রাস্তার মোড়ে, খুব বাজে অবস্থা। রোদের হাত থেকে বই ফ্লোরে পড়ে যায়। কী বলছিস তুই? আমি ঠিক বলছি, ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, আর হয়তো ভাইয়া বাঁচবে না। রুহি কান্না করে দেয়। রোদ কোনো কিছু না বলে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। রোদকে বের হতে দেখে রুহি চোখের পানি মুচকে আসে। এদিকে রোদ বাড়ি থেকে বেরিয়ে সদর রোডে এসে দাঁড়িয়েছে। রাস্তার দুই একটা গাড়ি চলাচল করছে। রোদ কোনো দিকে না থেকে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। রোদের পরনে কালো সুতি গ্রাউন্ড, পা অব্দি, চুলগুলো খোলা, গলায় একটা ওড়না জড়ানো। আকাশের অবস্থা খারাপ, মেঘ বইছে, জোরে জোরে বাতাস বইছে, বৃষ্টি আসবে হয়তো। মেঘের গর্জনে চারিদিকে আলোকিত হয়েছে, শস্য শব্দে বাতাস বইছে। এদিকে শুভ্রের গাড়িটাও মাঝ রাস্তায় এসে খারাপ হয়ে যায়। শুভ্র গাড়ি থেকে নেমে দেখে টায়ার পাঞ্চার। গাড়িতে একটা লাথি সামনে দিয়ে দৌড়ে যায়। শুভ্রকে রুহি কিছুক্ষণ আগে কল দিয়ে বলে রোদ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। রোদের গুরুতর অবস্থা, যার জন্য হন্তদন্ত পায়ে হয়ে গাড়ি নিয়ে বের হয় শুভ্র। শুভ্র রিসপন্স দ্রুত গতিতে বাড়ছে। শুভ্র গাড়ি দেখে দৌড়ে সামনের দিকে আগায়। এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকলে অনেক দেরি হয়ে যাবে। শুভ্র প্রতিটা কদম ফেলছে আর শ্বাস প্রশ্বাস বাড়ছে। আবহাওয়া খুব খারাপ, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি নামবে। 3 রাস্তার মোড়ে সে দুজনে থেমে যায়। এখানে কেউ কাউকে দেখেনি। শুভ্র আবার দৌড়ে দিতে সামনে সোজা কারোর সাথে ধাক্কা খায়। ল্যাম্পপোস্টের আলো রোদের মুখ দেখে। শুভ্র বিচলিত হয়ে রোদের গালে হাত রেখে বলে, রোদ তুই ঠিক আছিস? শুভ্র রোদের অক্ষত অবস্থা দেখে রোদের সারা মুখে চুমু খেতে গেছে। ঠিক আছিস? আমার পাখি ঠিক আছে? আমার পাখির কিচ্ছু হয়নি। রোদ শব্দ করে কেঁদে দেয়। এমন সময় মেঘের গর্জন, অনেক শব্দে রোদ ভয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। মুষলধারে বৃষ্টি শুরু হয়। রোদ কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছেন আপনি? রোদও কাঁদছে, শুভ্রও কাঁদছে। পানি বৃষ্টি দুজনে গা ভিজে যাচ্ছে, আর সাথে সকল মান অভিমান বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। শুভ্র রোদকে ছেড়ে রোদের দুই গালে হাত রেখে বলে, সংসার করবি? সংসার এই শুভ্র চৌধুরীর সাথে, যেখানে শুধু ভালোবাসা আর সুখ থাকবে। রোদ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শুভ্র রোদকে শক্ত করে জাপটে ধরে, এই বৃষ্টির পানিতে সকল মান অভিমান অভিযোগ সব কিছু ধুয়ে দিলাম। আগামীকাল থেকে নতুন এক সকালে সূচনা হবে, নতুন করে বেঁচে থাকার লড়াই। শুভ্র রোদকে ছেড়ে রোদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। বৃষ্টির পানিতে শুভ্রের গায়ে সাদা শার্ট লেপ্টে গেছে, চোখের সামনে ভেজা চুলগুলো পড়ে আছে। শুভ্র চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ আল্লাহ, শুনছো তুমি? আমি এই মেয়েটাকে ভালোবাসি, এই ছোট্ট ফুলটাকে। সাথে সাথে আকাশের বড় গর্জন হয়। রোদ শুভ্র দুজনেই অবাক, সাথে মুখে তৃপ্তি হাসি। শুভ্র পুনরায় চিৎকার করে বলে ওঠে, আই লাভ ইউ রোদ, আই রিয়েলি লাভ ইউ, আমার 400 গ্রাম বউ। রোদ যেন শকটের উপর শক। রোদ কাঁপা স্বরে বলে, কী বললেন আপনি? আবার একবার বলুন। শুভ্র পুনরায় বলে ওঠে, ভালোবাসি বউ, খুব বেশি ভালোবাসি আমি তোমাকে, এই শুভ্র চৌধুরী ভালোবাসে তোকে। রোদ সামনে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে, ম্যাডাম শুনতে পেলেন নাকি? আবার আর কিছু বলতে পারে না রোদ। শুভ্র তার আগে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রোদ। শুভ্র রোদকে সেন্সলেস হতে দেখে দৌড়ে এসে 2 হাত আঁকড়ে ধরে রোদের গালে হাত দিয়ে বলে, এই রোদ, রোদ কী হয়েছে তোর? রোদ কথা বল। রোদের কোনো সাড়া শব্দ পায় না শুভ্র। শুভ্র রোদকে পাজাগোলা করে নিয়ে উঠে দাঁড়ায়। নিজে বিড়বিড় করে বলে, নিজেকে নিজে বাহাবা দিতে ইচ্ছে হয়, আহা কত সুন্দর বউ পেয়েছি। ছুতে গেলে সেন্সলেস, বাসর করতে গেলে সেন্সলেস, ধমক দিতে গেলে সেন্সলেস, প্রপোজ করতে গেলে সেন্সলেস। আর কি সুন্দর বউ আমার। এমন বউ পাইতে ভাগ্য লাগে, সবার ভাগ্যে এমন বউ জোটে না। শুভ্র রোদের দিকে তাকিয়ে আবার বলে ওঠে, এই বউ, বউ ওঠো না প্লিজ। সামান্য ভালোবাসার কথা বলছি বলে সেন্সলেস হয়ে গেছো? যদি ভালোবাসা দেখিস তো কী হবে?
তোর তখন সকাল 8টা। জানলা ভেদ করে সূর্যের আলো চোখে মুখে পড়তে নাক মুখ কুঁচকে এলো রোদ। চোখে এক তার এখনো গভীর ঘুম। পুনরায় আবার ঘুমের জন্য চেষ্টা করছে, কিন্তু সূর্যি মামা মনে হয় রোদের ঘুম না ভাঙিয়ে ক্ষান্ত হবে না। রোদের এবার ভীষণ বিরক্ত হয়ে ফিটফিট করে চোখ খুলল। বিছানায় উঠতে যাবে, কিন্তু কারো শক্ত বাঁধনে আটকে যায়। কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছে। রোদ নড়াচড়া করলেও অপর পাশের লোকটি আরও শক্ত করে রোদকে জড়িয়ে ধরে। রোদের যেন এবার শ্বাস আটকে যায়। আস্তে আস্তে মস্তিষ্ক সচল হয়। রাতের কথা মনে পড়তে বুকের ভেতরটা ধক করে ওঠে। কোনো রকম পিছন ঘুরে শুয়ে থাকা অবস্থায় নিজেকে শুভ্রের আলিঙ্গনে দেখে কিছুটা অবাক হয়। শুভ্র এখনও ঘুমে। রোদের মাথায় ঝিম মেরে আছে। কোনোভাবে সে বুঝতে পারছে না এখানে কীভাবে এলো। একদম অচেনা জায়গায় এটা। এটা শুভ্রের গেস্ট হাউস না, তাহলে কোথায়? এখনও তো কোনো রকম নিজেকে শুভ্রের থেকে ছাড়িয়ে বেডের উপর বসে। রুমের চারিদিকে চোখ বুলে খুব পরিপাটি করে রুমটা সাজানো। রুমে সব দামি দামি জিনিস আসবাবপত্র রাখা, দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। রোদের মনে হয় কোনো স্বপ্ন দেখছে। আর চোখে তাকায় শুভ্রের দিকে, খালি গায়ে শুয়েছে। রোদ কাঁপা কাঁপা হাত রাখে শুভ্রের বুকে। নিজে নিজে বিড়বিড় করে, আমি কি স্বপ্ন দেখছি? এটা কি স্বপ্ন? হুট করে চোখ খুলে তাকায় শুভ্র। রোদকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে, জি না ম্যাডাম, আপনি কোনো স্বপ্ন দেখছেন না। এটা আপনার অবলা জামাই আমি। রোদ কাঁপা কাঁপা স্বরে বলে, আমি এখানে কি করে? বউ, তোমার কি কিছু মনে নেই? এত কিছু হলো মানে কি হয়েছে? রাতে এত কিছু হলো, কিছুই মনে নেই? শুভ্র একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে কথাগুলো বলল। রোদ কিছুটা ঘাবড়ে যায়, ভয়ে কেমন করে যেন তাকায় শুভ্র দিকে। ঠোঁট কামড়ে হাসে শুভ্র। রোদকে চোখ টিপ মেরে বলে, রাতের মুহূর্তগুলো সেই ছিল বউ, এখনও আমি ভুলতে পারছি না। ইস, আমার বউটা কত রোমান্টিক। ছাড়ুন, আমাকে যেতে দিন। না পাখি, তোমাকে আমি ছাড়বো না। ভালো হবে না কিন্তু, ছাড়ুন বলছি। আমি চাই না ভালো হোক না। চলো না বউ, খারাপ কিছু করি। এত শখ, অনেক শখ। চলো না বউ, খারাপ কিছু করি। ছাড়ুন। নো, তোমাকে ছাড়া যাবে না। দেখুন, দেখছি তো। এমন করছেন কেন? কি করছি ম্যাডাম? আপনি কিন্তু বেশি বেশি করছেন। তাহলে চলো আরও একটু বেশি বেশি করে। মানে কি করুন? প্রেম করব। কাছে এসো বউ, প্রেম করি। অল্প স্বল্প প্রেম আবার পোষায় না। আজ না হয় একটু বেশি বেশি করব। রোদ ভয়ে আমতা আমতা করে বলে, কেন প্রেম হবে না? ছাড়ুন, আমি বাড়ি যাব। রোদের কথায় শুভ্র কিছুক্ষণ চুপ থাকে। রোদকে ছেড়ে দিতে রোদ বেডের উপর বসে। শুভ্র উঠে বসে রোদের বিছানা থেকে নামতে নিলে রোদ বিছানার এক হাত দিয়ে নিজের দিকে ঘুরায়। রোদ কিছু বলে না। শুভ্র রোদের দিকে এগিয়ে রোদের দুই গালে হাত রেখে বলল, অনেক তো হলো এই মান অভিমানের খেলা। চলো না বউ, এসব মান অভিমান সাইডে ফেলে নিজেদের একটা সংসার করি। যে সংসার শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ না। রোদ চুপ করে সব কিছু শুনছে। শুভ্র রোদের কপালে আলতো চুমু খেয়ে বলে, শেষবারের মতো আমায় একটা সুযোগ দিবি বউ? তোকে ভালোবাসা, তোর সাথে সুন্দর একটা সংসার করবো। রোদের চোখ ঝাপসা হয়ে এসে ঠোঁট মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা কান্ড বলে, সত্যি বলছেন আপনি? হ্যাঁ সত্যি। বউ হবি আমার এই শুভ্র চৌধুরী? রোদ মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানে। শুভ্র রোদকে জড়িয়ে ধরে বুকের ভিতরে আগলে নেয়। এত বছর পর নিজের পরিপূর্ণ মনে হলো। শুভ্র রোদকে উদ্দেশ্য করে বলে, আজ আমার খালি বুকটা পরিপূর্ণ তোকে পেয়ে। এত বছর পর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। রোদ শুভ্রের বুকে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে, এত সুখ আমার কপালে সইবে তো? বাজে কথা বন্ধ কর। আমি তোকে আর কোথাও হারিয়ে যেতে দেব না। তুই শুধু আমার হয়ে থাকবি, আর কারো না। আমি শুধু আপনার হয়ে থাকতে চাই, শুধু আপনার। এদিকে অয়ন আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে, আর জুই দরজার সামনে দাঁড়িয়ে হালকা কেসে উঠল। আসতে পারি? অয়ন পিছন ফিরে তাকায় জুইয়ের দিকে। কিছুদিন ধরে জুইকে দেখেনি অয়নকে। মেয়েটার চোখ মুখ কেমন ফ্যাকাশে, চোখের নিচে কালি পড়ে গেছে। অয়ন জুই বলল, রুমে আসার জন্য কবে থেকে অনুমতি নেওয়া শুরু করলো? আজকে থেকে। অয়ন প্রতি উত্তরে কিছু বলল না, চুপ করে থাকে। জুই রুমে এসে অয়নের সামনে এসে দাঁড়িয়ে একটা কাগজ এঁকে দেয়, এই নিন। অয়ন ভুরু কুচকে কাগজের দিকে দেখায়, তারপর বলে, কি এটা? নিজেই খুলে দেখুন। অয়ন কাগজ হাতে নিয়ে খুলে দেখে হাত কেঁপে ওঠে। জুই মুচকে এসে বলে, আপনাকে মুক্তি দিয়ে দিলাম। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছি। এখন আপনি করে দিলে সব শেষ। মানে এসব কি? কি এবার? আপনি তো বলেছিলেন
পা ধরে ভিক্ষা পাওয়া যায়, ভালোবাসা না। যে মানুষটা আমাকে ভালোবাসে না তার জীবনে থেকে আমার কি লাভ? শুধু শুধু মানুষটাকে কষ্ট দেওয়ার মানে আছে, তাই মুক্তি দিয়ে দিলাম। অয়ন কিছুটা বিরক্ত নিয়ে বলে, শোনো মেয়ে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি তো করছি, আপনাকে ভালোবেসে ঠকিয়ে বিয়ে করেছি, এর থেকে বাড়াবাড়ি কী আছে? জুই একটু থেমে আবারও বলে, জোর করে সব কিছু পাওয়া গেলে কারো ভালোবাসা পাওয়া যায় না। জুই আর দাঁড়ায় না, একরকম দৌড়ে বেরিয়ে যায় রুম থেকে। অয়ন ঠাস সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। সে আসলে বুঝতে পারছে না কী করবে। জুই দৌড়ে এসে নিজের রুমের দরজা লাগায়। সে চায় না ওই নিষ্ঠুর মানুষটার সামনে নিজের চোখের পানি ফেলতে। জুই কাঁদতে কাঁদতে বলে, ভালোবাসা কেন এত কষ্ট? যে মানুষটা কোনোদিন আমার হবে না, যে আমার ভাগ্যে নেই, সেই মানুষটার জন্য কেন এত ভালোবাসা আমার মনে মাবুদ? কেন তাকে ভুলতে পারি না? তুমি যাকে আমার ভাগ্যে রেখো না, তার জন্য এত ভালোবাসা কেন আমার মনে দিলে মাবুদ? কেটে গেছে বেশ কয়েকদিন। রোজ শুভ্রের সম্পর্ক আগের থেকে স্বাভাবিক। এখন সময় সকাল গড়িয়ে বিকেল। সেই সকাল থেকে শুভ্রের পিছু পিছু ঘুরছে রোদ। শুভ্রের পিছু পিছু ঘোরার কারণ আছে। রোদের একা একা এই বাড়িতে একটু ভালো লাগছে না, যার জন্য শুভ্রকে বারবার বলছে রোদ বাড়ি দিয়ে আসতে। কিন্তু শুভ্র রোদের কোনো কথাই শুনছে না। শুক্রবার হওয়াতে আজকে সারাদিন বাসায় ছিল শুভ্র। সোফায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করছে শুভ্র। রোদ পা টিপে টিপে রুমে এসে শুভ্রের আশেপাশে কিছুক্ষণ ঘুরতে থাকে শুভ্রের নজরে আসার জন্য, কিন্তু শুভ্রের কোনো ভাবান্তর নেই। রোদ এবার চরম বিরক্ত। শুভ্রের দিকে এগিয়ে এসে ল্যাপটপ নিয়ে অন্য রেখে শুভ্রের কোলে বসে পড়ে। রাগে কটমট করে শুভ্রকে বলে, ভারী অসভ্য লোক তো আপনি। নিজের বউকে পাত্তা দিচ্ছেন না? ম্যাডাম, আমি আপনাকে পাত্তা দিচ্ছি না নাকি আপনি পাত্তা দিচ্ছেন না, কোনটা? রোদ মুখ ভেঙে বলে, আপনি আমাকে পাত্তা দিচ্ছেন না। আমার অনেক দুঃখ লেগেছে। আপনি অনেক সুন্দর, তাই ভাব দেখাচ্ছেন। রোদের বাচ্চামো কথায় শুভ্র মুচকি এসে বলল, ম্যাডামের কি খুব বেশি দুঃখ লেগেছে? কী জন্য দুঃখ লাগলো? রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে চোখে দিকে তাকিয়ে বলে, আমি সেই সকাল থেকে বলে যাচ্ছি আমরা বাড়ি যাই। মামুনি, মামা, নানু সবাইকে কতদিন হলো দেখি না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না, এই জন্য দুঃখ লেগেছে। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে দিয়ে বলে, নিয়ে যাবো পাখি, সময় হোক। কখন আপনার সময় হবে বলুন? কালকে সকালে নিয়ে যাবো। সত্যি? সত্যি। রোদ খুশিতে গদগদ হয়ে ওঠে। শুভ্র গলা জড়িয়ে দিয়ে সারা মুখে চুমু দিতে থাকে। যখন বুঝতে পারে কী করছে, সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায়। রোদ লজ্জা পেয়ে থেমে যায়। কী করবে বুঝতে না পারে উঠে চলে যেতে নেয়। শুভ্র শক্ত করে নিজের সাথে চেপে ধরে বলে, আমার কিন্তু ভালোই লাগছিল, তুমি চাইলে আর একবার ট্রাই করতে পারো, আমি মাইন্ড করবো না। শুভ্রের এমন লাগাম ছাড়া কথায় রোদ লজ্জায় লাল নীল হয়ে যায়। শুভ্রের কোল থেকে ওঠার জন্য মুচড়ামুচড়ি করতে থাকে। এ বাঁধন এত সহজে খুলবে না ম্যাডাম, অযথা নিজের শক্তি অপচয় করবেন না ম্যাডাম। রোদ কাঁপা কাঁপা হাতে বলল, আমি মামুনির কাছে যাবো। শুভ্র ভাই, ছাড়ুন আমাকে। এই তোর ভাইকে? কেন আপনি? আমি তোর ভাই হলাম কবে থেকে? অনেক আগে থেকে আপনি আমাকে। স্টপ, আর একবার ভাই ডাকলে তোর খবর আছে। সরি ভাইয়া, ডাকবো না ভাইয়া। রোদ, ভাইয়া বললাম তো, ডাকবো না। আর ভাই, তোকে কিন্তু রেগে যাচ্ছেন কেন? আমার আসলে কোনো ভাই নেই তো, তাই আপনাকে ভাই ডেকে। আসলে ভাই ডাকতে আমার খুব ভালো লাগে। বাহ, খুব সুন্দর। এত কিছু থাকতে তোর আমাকে ভাই ডাকতে হবে? ভালো লাগছে? এই শালি, জামাইকে আদর করে জান সোনা বউটাকে, আর তুই আমাকে কথায় কথায় ভাইয়ে ভাইয়ে করিস। রোজ চোখ ছোট ছোট করে শুভ্রের দিকে তাকিয়ে বলো, আসলে আমার ভাই ডাকতে খুব ভালো লাগে, তাই তো আপনাকে ভাই ডাকি। ও রিয়েলি? তোর যখন ভাই ডাকতে এতই ভালো লাগে, তাহলে তো ইচ্ছে পূরণ করতে হয়। শুভ্র রোদকে নিজের কোল থেকে সরিয়ে পাশের সোফায় বসে বাইরের দিকে 5 মিনিট পর এসে রোদের সামনে দাঁড়ায়। রোদ কিছু না বুঝে তাকিয়ে দেখে শুভ্রর দিকে। সামনের দরজার দিকে তাকাতে দেখে বাড়ির দারোয়ান দাঁড়ানো। রোদ কিছু না বুঝে চোখ ছোট ছোট করে তাকায়। শুভ্র দারোয়ানের উদ্দেশ্যে করে বলল, সাকিব, এখানে এসে বস। সাকিব লজ্জা লজ্জা ভাব নিয়ে ধীর পায়ে হেঁটে রোদের সামনে সোফায় এসে বসে। শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে, কি বলছিস? ভাইয়ে ডাকতে খুব ভালো লাগে? এখন একে ননস্টপ ভাইয়ে রাখবি। এখন থেকে রাখা শুরু করে রাত 12টা থামবি। রোজ চোখ বড় বড় করে তাকায় শুভ্রের দিকে। শুভ্রকে না দেখার ভান করে বলে, আজ যদি তোকে দেখি তোর ভাই ডাক থেমে গেছে,
তাহলে তোকে এইবারই পিছনের জঙ্গলে রেখে আসবো। রোদ ভয়ে গুটি গুটি মেরে বসে থাকে। দিনের বেলা এই জঙ্গল দেখতে কি ভয়ানক, রাতের বেলা যদি এই রোদকে একা রেখে আসে, রোদ তো মরেই যাবে। রোদ ভয়ে শুকনো ঢোক গেলে শুভ্র বিড়বিড় করে বলে, কথায় কথায় ভাইয়ে ভাইয়ে করা না, আজকে বোঝাবো ভাই ডাকের মজা জীবনে আর ভাইয়া ডাক মুখে আসবে না। শুভ্র পকেটে হাত দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলে, আমি রুমে যাচ্ছি। রুমে বসে যেন আমি শুনতে পাই জোরে জোরে ডাকবি ফার্স্ট। রোদ কাঁদো কাঁদো হয়ে সামনে থাকা সাকিবের দিকে তাকে, ভাইয়া ও ভাইয়া ভাইয়া ভাইয়া, ভাত কি খাস না? এত আস্তে কথা বলছিস কেন? আমার বলার সময় দেখি জোরেই ভালো থাকে। জোরে জোরে ডাক, তোর ভাইয়ের ডাক যেন রুম অব্দি শোনায়। রোদ কাঁদো কাঁদো হয়ে তাকায় সামনে থাকা সাকিবের দিকে। এদিকে সাকিব লজ্জায় মাথা নিচু করে আছে। প্রায় 2 ঘন্টা ধরে ভাইয়ে ডেকে যাচ্ছে রোদ। একসময় ক্লান্ত হয়ে সোফায় মাথা এলে দেয়, একসময় ঘুমের রাজ্যে তলিয়ে যায়। রোদকে চুপ হয়ে যাচ্ছে শুভ্রের কথা মতো সাকিব মাথা নিচু করে বের হয়ে ড্রয়িং রুম থেকে। শুভ্র কিছুক্ষণ আগে জরুরি একটা কাজে বেরিয়ে গেছে। সন্ধ্যা 7টা, রোদ এখনো ঘুমিয়েছে। এক সময় যেতে আনমরা ভেঙে ঘুম ভেঙে গেল। নিজেকে সোফায় শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়। পরের মধ্যে কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে যাওয়ায় মুখ ছোট ছোট করে ফেলে। আশেপাশে তাকায় শুভ্র আছে কিনা। শুভ্রকে কোথাও দেখতে না পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। নিজে মনে মনে শপথ মারে, জীবনে আর শুভ্রকে ভাই ও থুকু শুভ্রকে ভাই ডাকবে না। দরকার পড়লে জামাই ডাকবে, তারপরে ভাই ডাকবে না। রোদের এই আবল তাবল কথা ভাবতে ভাবতে রোদ সোফা থেকে উঠে দাঁড়ায়, বাড়ির চারদিকে চোখ বুলে। আজ বেশ কয়েকদিন হলো এই বাড়িতে এসেছে, কিন্তু বাড়ি ঘুরে দেখা হয়নি। শুভ্র আর রোদ যে রুমে থাকছে, এই রুম আর ড্রয়িং রুম ছাড়া বাড়িতে এখানে রোদ আর কয়েকজন ছাড়বে না। সে বাড়ি আছে গার্ড, যারা বাড়ি পাহারা দিচ্ছে। রোদ ঘুরে ঘুরে সবটা দেখে এক সময় উপরে উঠে আসে। একটা রুমে ঢুকতে গেলে দেখে রুমে পাসওয়ার্ড দেওয়া। রোদ কিছুটা কৌতূহল হয়, পাসওয়ার্ড টাইপ করে কিন্তু ভুল দেখে, আবার পাসওয়ার্ড টাইপ করে এবার ভুল দেখে, আর মাত্র একবার দেখা যায়। এইবার যদি পাসওয়ার্ড না খুলে দেয় তাহলে আর খুলতে পারবে না। রোদ কি মনে করে নিজের বার্থডে দেয়, সাথে সাথে রুমের দরজা খুলে যায়। রোদের চোখে মুখে খুশির ঝিলিক দেখে মনে হচ্ছে যুদ্ধ হাসিল করে নিছে। রুমে পা রেখে রোদ রুমে ঢুকতে রোদের পা থেমে যায়। চার দেওয়ালে চোখ বড় বড় করে তাকায়, সাথে সাথে ফ্লোরে বসে পড়ে, চোখে পানি টলমল করছে। রোদের ঠোঁট কেঁপে ওঠে, কোনো রকমে উঠে দাঁড়ায়, রুমের চারিদিকে ঘুরে যাচ্ছে আর অবাক হচ্ছে। সে হয়তো এইসব কোনো আশা করেনি। সে ছোট্টবেলা থেকে শুরু করে এখনো পর্যন্ত সব সময়ের ছবি। কিছু কিছু ফটোতে রোদ কাঁদছে, কিছু কিছুতে একা হাঁটছে, এমন এমন ফটো যা রোদের মনেই পড়ছে না। রোদ প্রতিটি পদক্ষেপ ফেলছে আর অবাক হচ্ছে। পুরো রুম দেখতে দেখতে চোখে পড়ে যায় নীল রঙের ডায়েরি। কৌতূহলবশত ডায়েরি প্রথম পাতা উল্টাতে কিছুই লেখা নেই। রোদ আরও কয়েক পাতা উল্টাতে নীল কলমে কিছু লেখা। রোদ হাতের লেখাটা দেখে বোঝা যায় শুভ্রের লেখা। লেখাটা ছিল এমন, আমার আজ ভীষণ রাগ হচ্ছে, শেষ পর্যন্ত আম্মুকে না আমার বিয়ে দিল ওই 400 গ্রামের বাচ্চার সাথে। এই মেয়েকে নিয়ে কিসের সংসার করবে আমি, জীবনটাই বরবাদ। এইটুকু লেখা, তারপর আরও কিছু লেখা নেই। রোদ আবার কয়েক পৃষ্ঠা উল্টাতে দেখে আবার কিছু লেখা, প্রেমে পড়ছি আমি, হ্যাঁ প্রেমে পড়ছি। এটা প্রেম কিনা জানি না, তবে ওই 400 গ্রামের বাচ্চাটাকেই আমার চাই। এটা প্রেম নাকি মোহ জানি না, তবে ওই ছোট্ট ফুলটাকে আমার লাগবে, খুব করে লাগবে। রোদ লেখাটুকু পড়ে আবার পৃষ্ঠা উল্টাতে দেখে আবার কিছু লেখা দেখে থেমে যায়। কেন জানি না আমার ওই ছোট্ট বইটাকে দেখলে বুকের ভিতর উথাল পাতালের ঢেউ শুরু হয়। একটু চোখের আড়ালে অস্বস্তি লাগে। আমি কি তাহলে 400 গ্রামের বাচ্চাকে ভালোবেসে ফেললাম? পরে পৃষ্ঠা, ভালোবাসলে নাকি ভালো থাকা যায়, তাহলে আমি কেন ভালো থাকতে পারছি না? তোকে ছাড়া বলবি আমায়? তোকে এইসব বলে কি হবে? 400 গ্রামের বাচ্চা কি আমাকে বুঝবে? ভাবতে অবাক লাগে, এই শুভ্র চৌধুরী 400 গ্রামের বউ আছে। লেখাগুলো পড়ার পর আর কোনো লেখা খুঁজে পেল না রোদ। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শেষের দিকে কিছু লেখা পায়, চলে যাচ্ছি এই শহরে, এই দেশ ছেড়ে। যে ভালোবাসা আমার ভালো থাকার কথা ছিল, আর সেই ভালোবাসা আমার সব শেষ করে দিল। আমি তোর কাছে থাকলে তোর থেকে কখনো দূরে থাকতে পারবো না, তাই অনেক দূরে চলে গেলাম। শুভ্র নামক কেউ যেন তোর জীবনে না আসে।
লেখা পড়ে রোদের চোখ ভিজে গেল। সে কখনোই শুভ্রকে বোঝেনি। শুভ্র যে পরিস্থিতি ছিল, সে কেউ তার জায়গায় থাকলে এমনই করতো, এর চেয়ে বেশি কি। কিন্তু রোদ মানুষটিকে সবসময় কষ্ট দিয়ে গেল। রোদ কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। কত মান অভিমান কাটিয়েছে দুজন, কত সময় নষ্ট করছে। রোদের মনে মনে প্রতিজ্ঞা করলো, জীবনে যাই হয়ে যাক না কেন, জীবনে শুভ্রের থেকে দূরে যাবে না। শুভ্র যেতে বললেও যাবে না। দরকার হলে যুদ্ধ করে থাকবে, তারপরে কোথাও যাবে না। রোদ কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যায়। তার ভীষণ কষ্ট লেগেছে, বলতে গেলে ভীষণ। সে জানতো না শুভ্র ভাই, এই যে থুক্কু, শুভ্র জামাই তাকে ভালো বাসে না, যার জন্য এত কষ্ট পেয়েছে। কিন্তু এই বেটা তো তরলে তরলে কত দূর এগিয়েছে। রোদ সোফার উপর পা তুলে কিছুক্ষণ কান্নাকাটি করে মাথা ব্যথা শুরু করেছে। রোদ বিরক্ত হয়ে বিড়বিড় করে বলে, ধুরবান, এই কাইন্দাও শান্তি নেই। 5 মিনিটে কান্না করলে 30 মিনিট মাথা ব্যথা করবো। জামাইয়ের জন্য একটু কান্না করবো, তাও পাচ্ছি না। রোদ ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হয়। গলা শুকিয়ে গেছে, ভীষণ খিদে পেয়েছে, যার জন্য দরজার দিকে এগিয়ে দরজা খুলতে নেই। দরজা ধরে টানাটানি করছে, কিন্তু দরজা খুললেন না। রোদ চিৎকার করে যাচ্ছে ভেতর থেকে, কিন্তু বাইরে রোদের সারা শব্দ কেউ পাচ্ছে না। সাউন্ডপ্রুফ রুম হওয়াতে রোদের আওয়াজ বাইরে অবধি যাচ্ছে না। রোদ চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে বসে পড়ে। দূর ব্যাংক দরজা কীভাবে লক হয়ে গেলো, এখন আমি বাইরে যাবো কীভাবে। রোদ উঠে দাঁড়িয়ে রুমে পানি খুঁজতে থাকে, রুমে কোথাও পানি নেই। বিরক্ত হয়ে বেডের উপর বসে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে আবার উঠে দাঁড়ায়, ব্যালকনি দিয়ে গিয়ে চারিদিকে খুঁজতে থাকে। ফুলের টবের পিছনে 4টি বোতল রাখা দেখে রোদের চোখ মুখ চকচক করে ওঠে। কিছু না ভেবে বোতল খুলে ঢক ঢক করে খেয়ে নেয়। নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই অবস্থায়। কিছুক্ষণ পর চোখ খুলে তাকায়, মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে ওঠে। ফ্লোরের উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে মদের বাকি বোতলগুলো একে একে টেনে চুমুক দিতে থাকে। রোদের নেশা হয়ে গেছে, যেন তেন নেশা না, ভয়ঙ্কর নেশা। ব্যালকনি থেকে টলতে টলতে রুমে প্রবেশ করলে রুমের চারদিকে চোখ ঘুরে খিলখিল করে হেসে ওঠে। পুরো রুমের জিনিসপত্র এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। রোদ ওয়ার্ড্রপের কাছে গিয়ে সব জামাকাপড় বের করে একটা একটা করে দূরে ফেলে দিতে থাকে। মুখে তার রাগী ভাব। শুভ্রের সব জামাকাপড় ফুলের উপর আছে। অনেকক্ষণ খোঁজার পর একটা সাদা গেঞ্জি পেয়ে খিলখিল করে হেসে ওঠে শুভ্র। রাত প্রায় 12টার কাছাকাছি। হাতের ঘড়ি দিয়ে তাকিয়ে দ্রুত গাড়ি ড্রাইভ করছে শুভ্র। রোদকে সেই বিকেলে একা বাসায় রেখে গেছে, যার জন্য এত চিন্তা। বাড়ির সার্ভেন্ট, বডিগার্ড সব থাকলেও শুভ্রের কেমন যেন অস্থির লাগছে। কোনো রকম বাড়ির সামনে গাড়ি পার্ক করে দারোয়ানকে বলে পার্কিংয়ে রাখতে দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে। বাড়িতে ঢুকে একজন সার্ভেন্ট বলল, তোমাদের ম্যাম কোথায়? স্যার, ম্যাম উপরে নিজের রুমে আছে। শুভ্র দৌড়ে উপরে যায়। দরজা খুলে গিয়ে দেখে দরজা লক করা। আর শুভ্রের পা জোয়ার দিয়ে দরজা খুলে ভেতরে যেতেই শুভ্র এবার থমকে যায়। চোখ বড় করে তাকিয়ে থাকে। রুমের অবস্থা বেহাল অবস্থা করে রেখেছে রোদ। ফ্লোরে বসে মদের বোতল নিয়ে ঝাঁকাচ্ছে, কিন্তু বোতলে কিছু না থাকে, রাগে সামনে ছুটছে শুভ্রের পায়ের কাছে পড়তে। শুভ্র আহা বলে উঠে, রোদ সাথে সাথে সামনে তাকায়। শুভ্র বিড়বিড় করে, ও শিট, কী করছে এই মেয়ে। রোদ তুলতে তুলতে উঠে দাঁড়ায়। শুভ্র রোদের দিকে 2 কদম এগিয়ে এসে চুপ করে তাকিয়েছে শুভ্রের দিকে। রোদ 2 হাত মিলে আবারও ঠিক করতে শুভ্র ফিক করে হেসে ওঠে। রোদ চোখ ছোট ছোট করে তাকায় শুভ্রের দিকে। শুভ্র হাসতে হাসতে বলে, ইউ আর লুকিং হট বউ, কি ভয়ঙ্কর সুন্দর লাগছে তোমায় দেখতে। শুভ্র আবার শব্দ করে হেসে ওঠে। রোদ রাগে চোখে তাকিয়ে বলে, এই ছেলে, কে তুমি? এইভাবে হাসছো কেন? যাও এখান থেকে, এখন আমার জামাই আসবে, তোমাকে কিন্তু আমার জামাই এসে মারবে। শুভ্র যেন হাসি থামছে না। রোদকে সাদা গেঞ্জিতে ছোট্ট একটা বাচ্চার মতো রাখছে, যে কেউ দেখলে হেসে কুটুকুটি হবে। রোদ চোখ মুখ শক্ত করে কাঁপা কাঁপা হাত তুলে বলে, এই ছেলে, কে তুমি আবার? আর কিছু বলার আগে শুভ্র গায়ের উপর পড়ে যায়। শুভ্র হাতে রোদকে ধরে ফেলে। রোদের দিকে তাকে হাসতে হাসতে বলে, আমি আপনার জামাই ম্যাডাম। কি নেশা করলে যে নিজের জামাইকে চেন না? রোদ শুভ্রের কথা শুনে চোখ মুখ কুঁচকে ওঠে। শুভ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারে, সত্যি আপনি আমার জামাই? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? রোদ কিছু বলে না। টলতে টলতে দৌড়ে ব্যালকনিতে হাত করে একটা মদের বোতল নিয়ে এসে শুভ্রের সামনে এসে দাঁড়ায়। পুরো কুচকে তাকিয়ে আছে শুভ্র। সে আসলে বোঝার চেষ্টা করছে রোদ কী করতে চাচ্ছে।
রোদ শুভ্রের হাত ধরে টেনে নিয়ে ফ্লোরে বসায়। শুভ্রের কোলে বসে মদের বোতল শুভ্রের মুখের ভিতরে গুঁজে দেয়। শুভ্র কিছু বুঝে ওঠে না, যেতে ঢক ঢক করে মদ গেলে শুভ্র। রোদ শুভ্রকে ছেড়ে মুখে হাত দিয়ে খিলখিল করে হেসে ওঠে। শুভ্র কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থেকে রোদ শুভ্রের পাশে বসে মদের বোতল নিয়ে কিছু একটা করছে। শুভ্র চোখ খুলে তাকায় রোদের দিকে। রোদের হাতে থাকা বোতলটা টান দিতে গেলে রোদ অন্যদিকে সরিয়ে চোখ গোল গোল করে তাকায়। শুভ্র বিরক্ত হয়ে বললে, 400 গ্রামের বাচ্চা দিয়ে আমায়, আমি খাবো। রোদ চুল তুলতে, আসছে আমার 400 গ্রামের বাচ্চা, আপনি 50 গ্রামের। এটা দিব না, এটা আমার। এই না, দে আমার। দুজনে ভালোই নেশায় ধরেছে। দুজন দুদিন থেকে ধরে বোতল নিয়ে টানাটানি করছে। রোদ শুভ্রের সাথে না পেরে ছেড়ে দেয়। রোদ ছাড়তে শুভ্র বোতল হাতে নেয়। রোদ কিছু সুযোগ বুঝে কামড় বসায় শুভ্রের হাতে। বলে চিৎকার করে ওঠে। রোদ সেই ভাগে বোতল নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র রোদের পিছু আসে। রোদ টলতে টলতে ছাদে আসে। রোদের পিছু শুভ্র আসে। রোদ ছাদে এসে বাকিটুকু খেয়ে নিলে শুভ্র এসে ধরে ফেলে। শুভ্রকে দেখে রোদ চেঁচিয়ে বলে, এই পচালক, আপনাকে আমি দেব না, যান এখান থেকে। শুভ্র দাঁত কটমট করে বলে, চুপ থাক ছেমনি। শুভ্রের ধমকে কেঁপে ওঠে রোদ। চোখ ছোট ছোট করে তাকায় শুভ্রের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা দেব। শুভ্র হাত বাড়িয়ে বলে, দে তাহলে, আমি একটু খেয়ে নিই, তারপর দেব। শুভ্র সায়দা নিয়ে দাঁড়িয়ে রোদ ঢক ঢক করে বাকি বোতল খালি করে দেয়। শুভ্র কিছু বুঝে ওঠার আগে শুভ্র রোদের দিকে এগিয়ে এসে বোতল নিয়ে টানাটানি শুরু করতে। একটা সময় টানাটানি করতে ছাদের ফ্লোরে পড়ে যায়। শুভ্র উপরের দিকে উপরে পড়ে রোদ। রোদ মাথা তুলে শুভ্রের দিকে তাকিয়ে আবার শুভ্রের বুকে মাথা রেখে শুয়ে পড়ে। শুভ্র রোদকে জড়িয়ে ধরে শুয়েছে। এই অবস্থায় দুজন ছাদে ঘুমিয়েছে। চাঁদের আলো দুজনে কপত কপতে অসম্ভব সুন্দর লাগছে। কি শান্তির ঘুমটাই না। দুপুর 2টা। সাকিবের শক্ত হাতে থাপ্পড়ে কিছুটা দূরে ছিটকে পড়ে রোদ। ঠোঁট কেটে রক্ত পড়ছে। রোদ রুম থেকে বের হতে যাবে, তার আগেই আবার সাকিব রোদের হাত শক্ত করে চেপে ধরে। কোনো কিছু বুঝে ওঠার আগে রোদের কাঁধে হাত রেখে রোদ সরে যেতে নিলে কাঁধ থেকে জামা ছিঁড়ে আসে সাকিবের হাতে। ভয়ে থরথর করে কাঁপছে রোদ। মনে মনে বলছে, শুভ্র ভাই কোথায় আপনি? আপনার রোদকে বাঁচান এই জানোয়ারের হাত থেকে। সকাল 7টা। সূর্যের আলো চোখে মুখে পড়তেই চোখ খুলে তাকায় রোদ। সূর্যের আলো চোখ পড়তে চোখ বন্ধ করে নেয়। চোখের সামনে হাত দিয়ে কোনো রকম চোখ খুলে নিজেকে ছাদের দিকে কিছুটা অবাক হয়। তাড়াহুড়ো করে উঠে বসে। রোদ এখনো খেয়াল করেনি যে শুভ্রের পেটের উপর বসে আছে। রোদের নড়াচড়া শুভ্রের ঘুম ভেঙে গেছে। রোদ আশেপাশে তাকাচ্ছে, মনে করার চেষ্টা করছে এখানে কীভাবে হলো। উঠে দাঁড়াতে নিলে আবার পড়ে যায়। সাথে সাথে শুভ্র বলে চিৎকার করে ওঠে। শুভ্রের পেটের উপর নিজেকে দেখে কিছুটা ভড়কে যায়। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে শুভ্র শোয়া থেকে উঠে দাঁড়ায়। রোদ মাথা নিচু করে নতস্বরে বলে, শুভ্র বলতে কেউ? তার ঠোঁটে আঙুল দিয়ে শুভ্র সরু চোখে তাকায় রোদের দিকে। রোদ নিজেকে স্বাভাবিক করে বলে, শুনছেন? শুভ্র রোদের দিকে কেমন করে যেন তাকিয়েছে। রোদ কাছামুছি হয়ে দাঁড়িয়ে তুলতুলি হয়ে কোনোরকম বলে, আমরা এখানে আসলাম কী করে? রোদ কিছু বলতে যাবে তার আগে শুভ্র রোদকে পাজাকোলা করে নিয়ে ছাদ থেকে নিচে হাঁটতে হাঁটতে বলে, হ্যাঁ ম্যাডাম, কী বলেছিলেন? আমাকে করে নিয়েছেন কেন? আগে আমার প্রশ্ন উত্তর দিন, কী বলবো? একটু আগে যেটা বলেছিলেন। আসলে আমরা ছাদে কীভাবে আসলাম? শুভ্র রুমে ঢুকতে ঢুকতে বলে, আপনার জিন জামাই নিয়ে গেছিল ছাদে কালকে রাতে। রোদ কিছু বলতে চায় তার আগে শুভ্র রোদের ঠোঁটে পুরো আঙুল দিয়ে চুপ করে দেয়। পরের মুহূর্তে গায়ে পানি পড়তে রোদের খেয়াল করে সে ভিজে গেছে। ওয়াশরুম থেকে বের হতে নিলে শুভ্র রোদকে নিজের সাথে চেপে ধরে ফিস ফিস করে বলে, কোথায় যাচ্ছেন ম্যাডাম? গোসল করতে হবে তো। গোসল করবো আমি? শুভ্র দুষ্ট এসে বলে, রাতে এত কিছু হলো ভুলে গেলেন? রোদ কাঁপা কাঁপা গলে বলে, মানে কী করছেন? ইস, ম্যাডাম দেখি সব ভুলে গেছে। রোদ কিছু বলতে যাবে তার আগে শুভ্র রোদের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে ফিসফিস করে, একদম চুপ, আর একটা কথা বলবে না। শুভ্রের স্পর্শে রোদের শরীর মৃদু কেঁপে ওঠে। শুভ্র রোদের কপালে আলতো চুমু খেয়ে রোদের কানের কাছে মুখ দিয়ে বলে, তুমি জানো না বউ, তোমাকে কত আবেদন মেয়ে লিখছে। ইস, পাগল হয়ে যাবো আমি।
যত দেখছি নেশা ধরে যাচ্ছে। শুভ্র এমন লাগামহীনতা দেয়, রোদের কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বেরোচ্ছে। পুরো শরীর থরথর করে কাঁপছে। ঝর্ণার পানিতে রোদের সাদা গেঞ্জি ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। ভারী নিঃশ্বাস ফেলছে। রোদকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলে, চল না বউ, ইটিস পিটিস করি। শুভ্রের কথায় রোদ কিছুটা কেঁপে ওঠে। কাঁপা কাঁপা বলে, আমার কিছু বলার আগে রোদের ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় শুভ্র। রোদের শরীর মৃদু কাঁপছে। কিছুক্ষণ যেতে রোদ রেসপন্স শুরু করে দেয় শুভ্রের সাথে। প্রিয় মানুষটার স্পর্শে মধুময় হয়ে ওঠে যখন স্পর্শগুলো হয় ভালোবাসার। শুভ্র রোদের ঠোঁট ছেড়ে দেওয়ালের সাথে উঁচু করে চেপে ধরে রোদের গলায় রুমে চলুন। শুভ্র রোদের গলায় নাক ঘষতে ঘষতে ডিপলি চুমুকে কাতর কণ্ঠে বলে, রুমে যাওয়ার ধৈর্য আমার মধ্যে নেই, ভয়ঙ্কর প্রেম পাচ্ছি, এই মুহূর্তে তোমাকে চাই। রোদ কিছু বলার সুযোগ পায় না। বাকিটা ইতিহাস। অন্যের প্রেম দেখার দরকার নেই। 2 ঘন্টা রোদ গোসল করে বিছানায় শুয়ে রেখে নিচে যায় খাবার আনতে। এর ভিতরে একজন সার্ভেন্ট বলে রুম পরিষ্কার করতে। রোদ চোখ বন্ধ করে শুয়েছে। শুভ্র খাবার নিয়ে এসে রোদকে নিজে হাতে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে রেডি হয়ে যায়। রোদকে রেডি করে দুজনে একসাথে নিচে আসে। রোদ ড্রয়িং রুমে আসতে শুভ্র জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছি আমরা? শুভ্র রোদের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, কালকে বললাম না আজকে সকালে বাড়িতে যাবো। রোদ খুশি হয়ে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। রোদ খুশি হয়ে শুভ্রের সাথে যায়। শুভ্র রোদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুটা দূরে যেতে শুভ্র কল আসতে গাড়ি রাস্তার পাশে পার্ক করা হয়। রোদকে বলে ফোনে কথা বলতে। 8 ঘন্টা হয়ে গেছে, শুভ্রর কোনো নেই। রোদ গাড়িতে বসে সব কিছু দেখছে, কারোর সাথে রেগে রেগে কথা বলছে। রোদ শুভ্রের কথা শুনতে না পেরে মনের ইচ্ছে মতো কারোর সাথে রাগ দেখাচ্ছে। কয়েক মিনিট যেতে শুভ্র রোদের সামনে এসে দাঁড়ায়। রোদ চোখ মুখ ছোট ছোট করে তাকিয়ে শুভ্রের দিকে তাকায়। শুভ্র হাসার চেষ্টা করে বলে, ও অনেকগুলো সরি তোমাকে। এখন বাড়ি নিয়ে যেতে পারবো না, জরুরি একটা কাজ পড়ে গেছে, আমাকে এখন যেতে হবে। প্লিজ পাখি, রাগ করে না, তোমাকে আমি কাজ শেষ করে এসে বাড়ি নিয়ে যাব। রোদের প্রথমে মন খারাপ হলেও শুভ্র এমন রিকোয়েস্টে মন খারাপ আর থাকে না। শুভ্রর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, পরে নিয়ে যান। হ্যাঁ পরে নিয়ে যাবো, এখন আমাকে জরুরি অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আপনি। রোদ গাড়ি থেকে বের হতে কথাগুলো বলে। শুভ্র রোদকে গাড়ি থেকে বের হতে দেখে বলল, গাড়ি থেকে বেরোচ্ছে কেন? আপনাকে তো তাড়াতাড়ি যেতে হবে, আপনি যান, আমি এখান থেকে 2 মিনিটের পথ হেঁটে যেতে পারবো। তোমাকে হেঁটে যেতে পারবো না, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যাচ্ছি, আর এইটুকু পথ আমি হাঁটে যেতে পারবো। রোদের জোরাজুরিতে শুভ্র জোরাজুরিতে রোদ সেই পথে রেখে শুভ্র চলে যায় অফিসে জরুরি কাজ। শুভ্র যেতে রোদ রাস্তার পাশ ধরে হাঁটা দেয় বাড়ির দিকে। 2 মিনিট পর বাড়িতে পৌঁছে গেটের সামনে দারোয়ান না দেখতে পেয়ে কিছুটা অবাক হয়। বাড়ির সামনে কোনো বডিগার্ড নেই। রোদ বসা থেকে যাবে, এই জন্য হয়তো বডিগার্ডগুলো এসেছে। রোদ আজ খুবই সব চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে। গার্ডেন পেরিয়ে বাড়ির সদর দরজার দিকে তাকায়। দরজা খুলে ভেতরে লক থাকায় শুভ্র দেওয়া চাবি দিয়ে দরজা খুলে। বাড়িতে 17-18 বছর একটা কাজের মেয়ে আছে। তাছাড়া সব কাজের লোকদের সে সকালে পাঠিয়ে দেয় শুভ্র, কারণ শুভ্র এই বাড়িতে সেই মেয়েটি আর মেয়েটির মা মেয়েটির বাবা ছিল। এই বাড়ির দারোয়ানের বাবা মারা যাওয়ার পর শুভ্র আশ্রয়রত দেয়। এই বাড়ির শুভ্রের অনুপস্থিতিতে এরা বাড়ির দেখাশোনা করে। ড্রয়িং রুমে আসতে উপর থেকে কারো চিৎকার ভেসে আসে। রোদ কৌতূহলে বসতে উপরে দেয়। উপর থেকে একটা রুম থেকে চিৎকার ভেসেছে। রুমের সামনে যেতে আপত্তিকর কিছু দেখে রোদের পা থেমে যায়। বাড়ির সেই কাজের মহিলাটির মেয়ে রিনির সাথে দারোয়ান ছেলেটা সাকিব জোর জবরদস্তি করছে। মেয়েটা বারবার চিৎকার করে আকুতি করছে, কিন্তু কোনো কথা শুনছে না। রোদ রুমের ভিতরে ঢুকে না বলে চিৎকার করে। সাকিব সাথে সাথে থেমে যায়, সামনে তাকাতে অপ্রস্তুত হয়ে পড়ে। কোনো রকম উঠে দাঁড়ায়। রিনি নিজের কাপড় ঠিক করে দৌড়ে রোদের পিছনে এসে দাঁড়ায়। রোদের শরীর থরথর করে কাঁপছে। রাগে সাকিবের দিকে এগিয়ে যায়, ঠাস করে 2টো থাপ্পড় মারে। সাকিব রাগে বিচ্ছিরি গালি দিয়ে বলে, এই মা ড্যাশ, তুই আমাকে মারলি কেন? রোদের এমন কথা শুনে হতভম্ব হয়ে যায়। রাগে চোয়াল শক্ত। তোকে তো কিছু বলার আগে রোদকে ঠাস করে থাপ্পড় মারে। থাপ্পড়ের টাল সামলাতে না পেরে ফ্লোরে মুখ থুবড়ে পড়ে। সাকিব রোদের দিকে এগিয়ে এসে রোদের চুল ধরে রাগে রিডি করতে করতে বলে, কিরে তেজ শেষ? আজকে তোরেও খামু, আর দেখমু তোর তেজ কতখানি। শুভ্র চৌধুরী মাল বইলে কথা। রোদ ঘৃণ্য মুখে অন্যদিকে ফিরে থাকে। রিনি এক কোণে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। রোদকে টেনে দাঁড় করাতে নিলে রোদ কোনো রকমে দাঁড়িয়ে সাকিবকে ধাক্কা দিয়ে
দূরে সরিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। সাকিব দৌড়ে সাথে সাথে রোদের শক্ত হাত চেপে ধরে। রোদ নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু একজন পুরুষের শক্তির কাছে তার মতো নারী কিছুই না। রোদের শরীর দিয়ে ঘাম টপ টপ করে পড়তেছে। রোদের দিকে লালসা দৃষ্টিতে তাকিয়েছে সাকিব। রোদের ঘৃণা বমি চলে আসে। কোনো রকম নিজেকে সামলে সাকিবের থেকে নিজেকে ছাড়াতে চাই বলল, বারে বারে বলছি হাত ছাড়। সাকিব হাসতেছে বলল, যদি না ছাড়ি? নিজের জানের ভয় থাকলে বলছি ছেড়ে দে। উচ্চস্বরে হেসে উঠে সাকিব হাসতেছে বলে, তোর মতো পুচকি মেয়ে আমার ভয় পেতে হবে? আর তোরা হচ্ছিস মেয়ে, পুরুষের চাহিদা মেটানোর বস্তু। যা বলি শোন, আমার কাছে শুভ্র থেকে বেশি সুখ দেবো। রোদ ঘৃণায় থুম মারে সাকিবের মুখে। রাগে থুতু করে এক হাত দিয়ে মুছে রোদের কাঁধে হাত দিয়ে বলে, আজ তোকে তো আমি। রোদ দূরে সরে যায়। কাঁধের জামা ছিঁড়ে রোদের হাসি আসে। সাকিব বিশ্রী ভেবে হেসে বলে, আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। তোরা দুইজন আমার মনোরঞ্জন করবে। রোদের দিকে হাত বাড়াতে নিলে সাথে সাথে হাতের উপর বড় চাপাতির কোপ পড়ে। হাত কেটে কিছুটা দূরে যায়। গলা ফাটা চিৎকার দিয়ে বসে পড়ে সাকিব। রোদ এই রুমে আসার কিছুটা আন্দাজ করে, তাই সে চাপাটি নিজের পিছনে লুকিয়ে নিয়ে এসে রোদের মুখে। রোদ এক হাতে সাকিবের চুল টেনে নিলে দাঁত কিরমির করে বলে, কী বলেছি? মেয়ে তোদের চাহিদার বস্তু, তোদের চাহিদা মেটবে? হ্যাঁ। রোদ একটু থেমে আবার বলে ওঠে, এই হাত দিয়ে তুই আমার দিকে হাত বেশি দেখ তোর আমি কী করি। কথাগুলো বলে রোদ শব্দ করে হেসে পড়ল। সাকিব রাগে ব্যথায় বিচ্ছিরি গালি দিয়ে বলল, মা ব্যস্ত। আর কিছু বলার আগে সাকিবের গলা দরজার সামনে ছিটকে পড়ল। রোদের মুখে এসে এত রক্ত দিলা, তোদের মতো জানোয়ার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। তোদের আজ মৃত্যু অনিবার্য। রোদ ঘুরে সামনে তাকাতে হাত থেকে চাপতে পড়ে যায়। রোদের সামনে শুভ্র দাঁড়িয়ে আছে। রোদ এবার ভয় পেয়ে যায়। ভয়ে শুকনো ঢোক গিলে। রোদকে ভয় পেতে দেখে শুভ্র হাততালি দিয়ে রুমে প্রবেশ করে রোদের দিকে তাকিয়ে বলে। শুভ্র রোদের দিকে তাকিয়ে শব্দ করে হেসে বলল, এই না হলে শুভ্র চৌধুরীর বউ? এখন তোমাকে আমার ভয় লাগছে ভীষণ বউ। রোদ শুভ্রের কথা অবাক হয়ে তাকায় শুভ্রের দিকে। শুভ্র রোদের দিকে এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে দেয়। রোদের মাখা মুখে মুখ মুছে দেয়। রোদ চুপ করে দাঁড়িয়েছে। শুভ্র রোদের মুখ বুঝতে বুঝতে বলল, একদম ঠিক কাজ করছো বউ। প্রতিটা দর্শকের এই অবস্থা হওয়া উচিত, তাহলে কোনো মা বোনের ইজ্জতে হাত বাড়ানোর আগে যেন রুহু কেঁপে ওঠে। এতক্ষণ রাগী রোদ যেন ছোট্ট বাচ্চা হয়ে যায় শুভ্রের কথা শুনে। জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। শুভ্র রোদকে নিজের বুকে জড়িয়ে ধরে রোদ ভাঙা গলে বলে, আমি ভীষণ ভয় পেয়েছিলাম আপনাকে দেখে। আপনি যদি আমাকে ভুল বুঝে না পারেন। রোদের কথাগুলো বলে আবার কেঁদে দেয়। রোদের মাথায় হাত বুলিয়ে শুভ্র বলে, রিল্যাক্স পাখি, কিচ্ছু হয়নি। তুমি যে তুই যেটা করছিস সেটা একদম ঠিক। ওই নর্মদার কিটের এই অবস্থা হওয়া উচিত। রোদ কোনো রকমে একটু স্বাভাবিক হয়। শুভ্র অফিসের যে প্রজেক্ট নিয়ে ঝামেলা ছিল সেই ফাইল বাসায় রেখে গিয়েছিল, যার জন্য অর্ধেক পথকে আবার ফিরে আসতেছে। ফিরে এসে এই ঘটনা রোদকে গোসল করিয়ে রেডি করে নিজের সাথে নিয়ে যায় শুভ্র। আজকে শুভ্র যতটা খুশি হয়েছে তার থেকে অবাক হয়েছে, তার থেকে খুশি হয়েছে রোদের এই রূপ দেখে। এখন সে একটা দিক থেকে চিন্তামুক্ত। সে যদি কখনো নাও থাকে তাহলে রোদকে নিজেকে সেভ রাখতে পারবে। এই দুনিয়া বড়ই নিষ্ঠুর। তার সাথে এখানে নারীদের কোনো স্বাধীনতা নেই। নারী মনে করা হয় চাহিদা মেটানোর বস্তু। অফিস রুমে বসে রোদ শুভ্র বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ব্যস্ত। রোদ সেই কখন থেকে বসে আছে। শুভ্রের আসার কোনো নাম নেই। দুপুর গড়িয়ে এখন বিকেল 4টা। রোদ দুপুরের খাবার এখানে খেয়ে নিয়েছে। 3 ঘন্টা মিটিং রুম থেকে বের হয় শুভ্র। অফিস রুমের দিকে এগিয়ে যায়। এই মুহূর্তে বউয়ের মুখ না দেখা অবধি তার মন শান্ত হবে না। এদিকে চৌধুরী বাড়ি। অফিস থেকে কিছুক্ষণ আগে বাড়িতে আসে অয়ন। অয়ন ছাদে আছে। বাড়ির কিছু লোকের কাছ থেকে শুনেছে শুভ্রের সাথে নাকি রোদ আছে। তাদের ভিতরে সব ঝামেলা মিটে গেছে। আগে শুনলে রাগ হতো, খারাপও লাগতো। আশ্চর্যের বিষয় হচ্ছে অয়নের এখন খারাপ লাগছে না। মনের ভিতরে কেমন যেন একটা প্রশান্তি বয়ে গেছে। শুভ্র রোদের জীবনে অনেক ঝড়ঝাপটা এসে সবশেষে তারা সব কিছু পেরিয়ে এখন দুজনে একসাথে আছে। এই প্রথমবার অয়ন
রোদ আর শুভ্র একসাথে আসে শুনে ভালো লাগলো। কেন জানি ভালো লাগছে সে জানে না। অয়ন ছাদ থেকে নেমে এসে থেকে হাসি বেগম অয়নের মা রুমে বসে আছেন। এই অসময়ে নিজের মাকে রুমে দেখে অবাক হলেন। হাসি বেগমের দিকে সরু চোখে তাকে অবাক হয়ে বলল, আম্মু তুমি এখানে কিছু বলবে? হাসি বেগম অয়নকে দেখে দাঁড়িয়ে বলল, বলার জন্য এসেছে। অয়ন মুচকি এসে বলল, বলো আম্মু কি? হাসি বেগম অয়নের দিকে তাকিয়ে বলল, তুই কি কোনো কিছু দেখতে পাচ্ছিস না? কি দেখবো বুঝলাম না তো। কোনো কিছু বুঝতে পারছিস না? কি বুঝবো? আমি কিসের কথা বলবো? জুয়ের সাথে কি হয়েছে তোর? জুয়ের নাম শুনে অয়ন কেমন যেন একটা করে তাকায় হাসি বেগমের দিকে। হাসার চেষ্টা করে বলল, কী হবে? কিছুই হয়নি। ও তাই? কিছু না হলে জুই বিদেশে যাচ্ছে কেন? বিদেশে যাচ্ছে মানে? জুইয়ের মার কাছে যে হোয়াট? কেন? তুই কি জানিস না? অয়ন কিছু বলে না। হাসি বেগম পুনরায় বলে ওঠে, তোর যে একটা বউ আছে সেটা কি তোর মনে আছে? কেমন ছিল তুই? বউ চলে যাচ্ছে আর তুই জানিস না? আসলে আম্মু, আসল নকল বাদ দে অয়ন। ও অনেক হয়েছে। সেই সময় শুভ্রের মতো ভুল করিস না। মেয়েটা তোকে বড্ড ভালোবাসে। মানছি ভুল করছে, তারপর ওর দিক দিয়ে ভাবলে তুই কোনো ভুল করেনি। হাসি বেগম অয়নের দিকে এগিয়ে এসে অয়নের কান টেনে ধরে বলে, তোর মতো গাধা যে আমার বৌমাকেটাকে এটা তোর সাত কপালের ভাগ্য। কান খুলে শুনে রাখ, আমার বৌমা বাড়ি ছেড়ে চলে যায় তো তোকে আমি দুনিয়া ছাড়া করবো। আম্মু লাগছে তো। হাসি বেগম অয়নের কান ছেড়ে দেয়। হাসি বেগম অয়নের উদ্দেশ্য করে পুনরায় আবার বলে, শোন বাবা, মোহে আটকে না থেকে ঠিক ভুলটা দেখ। নিজের জীবনের সঠিক মানুষটাকে হারিয়ে ফেলিস না। জুঁইয়ের মতো মেয়ে হাজারবার জন্ম নিলেও পাবি না। পিছনে আমি সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু কর। আমি মা হয়ে বলছি, তুই জুঁইয়ের জন্য নতুন করে বাঁচতে শিখবি। নিজের থেকে জুঁইকে বেশি ভালোবাসবি। হাসি বেগমের কথাগুলো শুনে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন ঠায় দাঁড়িয়েছে, নিজের মায়ের বলা যে কথাগুলো ভাবছে। তা তো মা কিছু ভুল বলেনি। সে তো জুঁইকে অনেক কষ্ট দিয়েছে, কত বাজে কথা শুনিয়েছে। তারপর মেয়েটা তার পিছু আঠার মতো পড়েছিল। একটু ভালোবাসা আসে, সে কী করলো? মেয়েটাকে অবহেলা করলো। বেশ কিছুদিন ধরে জুঁই অয়নকে দেখছে না। ব্যাপারটা সে খেয়াল করছে। মেয়েটা হয়তো সত্যি অনেক কষ্ট পেয়েছে। অনেক ভীষণ অস্বস্তি লাগতে শুরু করলো। নিজের রুম থেকে দ্রুত বের হয়ে হাঁটা দেয় জুঁইয়ের রুমের দিকে। দরজার সামনে এসে থেমে যায়। কিছু একটা ভেবে যেতে নিলে থেমে যায়, আবার নিজের রুমে চলে আসে। বেশ কিছুদিন রোমান রুহির সাথে তেমন কোনো যোগাযোগ করছে না। অফিসের কাজের জন্য রুহি রেগে আছে রোমানের উপর। তাই তো রোমান এখন কল দিয়ে যাচ্ছে, কিন্তু রুহি রেগে কল ধরছে না। এদিকে রোমান চৌধুরীর বাড়ি এসে হাজির হয়ে সামনে এসে দাঁড়িয়ে যায়। কারো ঝগড়া দেখে নিলয় আর নীলা ঝগড়া করে যাচ্ছে। একজন আরেকজনের চুল ধরে টানছে। রোমান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এদের ঝগড়া থামাতে গিয়ে তার বোকা নারী আরও রেগে যায়। রোমানের এই অবস্থায় নিলয় আর নীলাকে দেখে চলে যায় বাড়ির ভিতরে। খালাম্মা, আমার চুল ছাড়েন। আবার খালাম্মা? ও সরি, খালাম্মা না, থুকু খালাম্মা। আমি তো আপনাকে তো আমি আমাকে আপনি ভালোবাসেন, হ্যাঁ জানি তো। এই কী সব আবোল তাবোল বলছেন? আমি ঠিকই বলছি। নীলা রাগে শক্ত করে নীলের চুল ধরে বলে। নীলা বলে চিৎকার করে দেয়। নীলার চুল সাথে সাথে ছেড়ে দেয়। নীলও সাথে সাথে নীলের চুল ছেড়ে দেয়। নীলের চুল ছাড়তে নীলা নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে চলে যায়। নীলয় ধাক্কার টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। এদিকে রুহি ব্যালকনিতে বসে আছে। রোমান চুপি চুপি রুহি রুমের প্রবেশ করে পেছনে এসে আলতো করে রুহির চোখ চেপে ধরে। রুহি কোনো ভাবান্তরে না। রুহিকে দেখে মনে হচ্ছে সে হয়তো বুঝতে পারছে রোমানের পরিস্থিতি। রুহি গম্ভীর কণ্ঠে বলে, গায়ক সাহেব ছাড়ুন, আমি ভীষণ রেগে আছি। রোমান রুহিকে ছেড়ে দিয়ে নরম স্বরে বলে, আমার বোকানের রাগ ভাঙার জন্য কী করতে পারি? কিছুই করতে হবে না, আপনি যান এখান থেকে, নিজের কাজ করেন। রুহি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। রোমান রুহির হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে হাঁটু গেড়ে রুহির সামনে বসে কান ধরে পড়ে। রুহি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। রোমান কানে কানে বলে, অনেক অনেক ভুল করেছে এরকম আপনার। গায়ক সাহেব, এই কান ধরলাম, এরকম ভুল আর এই জন্মে হবে না। প্লিজ ম্যাম, মাফ করে দিন। রুহি রোমানের মাপ চাওয়া দেখে ফিক করে হেসে দেয়। হাসি থামিয়ে রোমানকে বলে, উঠুন, আপনি এভাবে মাপ চাইতে হবে না। রোমান উঠে দাঁড়িয়ে রুহিকে বুকে জড়িয়ে নেয়। রুহিও ঠাঁই নেয় রোমানের বুকে। বিকেল 5টা। শুভ্রের গাড়ি এসে থামে চৌধুরীর বাড়িতে। সামনে রোদ গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। শুভ্রকে এক নজর রোদের দিকে তাকিয়ে রোদকে পাজা কোলা করে দিয়ে নিয়ে বাড়ির ভিতরে ড্রয়িং রুমের সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে পা রাখতে যাবে, সেই সময় কারো কথায়
পা থেমে যায়। ওখানে দাঁড়াও শুভ্র, বাড়ির ভেতরে যেন এক পাও না ঢুকে। চলবে বাঁধনহারা প্রেম সিজন 2। আর 3টে পর্ব আছে, গল্প শেষ। পুরো বাঁধনহারা প্রেমটাই শেষ দিয়ে দেবো কন্টিনিউ। শুধু চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, গল্প শুরু করলে গল্প শেষ করব।